নমস্কার, শুভ সন্ধ্যা। কথা বলার আর একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে যার সঙ্গে কথা বলবো, আড্ডা মারবো, আমার দীর্ঘদিনের বন্ধু। আপনারা প্রত্যেকেই তাকে চেনেন। রূপান্তরকামীদের যে লড়াই, সে লড়াই লড়ে আসা আমার বন্ধু, নৃত্যশিল্পী, সমাজকর্মী, একই সঙ্গে আইনের ছাত্রী, মেঘ সায়ন্তনী ঘোষ। মেঘ, সবার আগে তোকে স্বাগত আমাদের এই কথা বলার আজকের এপিসোডে। প্রতিবার আমরা যেরকম ভাবে এপিসোডটা করি, সহজ আড্ডা, সরল আড্ডা। আমি প্রথম যে জায়গা দিয়ে তোর কাছ থেকে আজকে আমাদের আড্ডা শুরু করব, তোর নামের শুরুটা মেঘ কেন? আহ, মেঘ নামটা আমার অ্যাকচুয়ালি আমার ছোটবেলায় আমার জন্ম মাস হচ্ছে শ্রাবণ মাস। তো সেইটা অনেকটা বৃষ্টি বা মেঘের সঙ্গে যুক্ত। এবং আমার মনে হয় যে মেঘ এমন একটা নাম, আমাদের বাংলা অভিধানে কিছু নাম আছে যে নামগুলোর কোনো স্পেসিফিক্যালি কোনো লিঙ্গভেদ বা জেন্ডার আওতার মধ্যে আমরা কখনো ফেলতে পারি না। তো মেঘ হচ্ছে এমনই একটা নাম যেটার কোনো রকম জেন্ডার হয় না, যে ইউনিসেক্স নেম। তো সেই হিসেবেই আমি মেঘ। বেশ। আহ, যে জায়গায় এই পরবর্তী জায়গা থেকে যে জায়গাটা আমার মনে পড়ে, মেঘের সঙ্গে আমার বন্ধুত্ব যে ঘটনা প্রবাহকে কেন্দ্র করে কলকাতা তথা পশ্চিমবঙ্গের একাধিক মিডিয়া পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করেছিল। কলকাতা হাইকোর্টে একটি মানুষ মামলা করতে গেলেন আইনের ছাত্র হিসেবে, তাকে আটকে দেয়া হলো কারণ তার আচরণটা এবং সাজ পোশাকটা নারীর মতন, কিন্তু তার ভোটার কার্ডে লেখা রয়েছে তার জেন্ডার মেল। তখনও রূপান্তরকামী শব্দটার সঙ্গে কলকাতা শহর এতটা আন্তরিকভাবে পরিচিত হয়নি, আমরাও হইনি। কিছু মানুষের ট্যাবু কোনোদিনই ছিল না, কিছু মানুষের চূড়ান্ত ছিল। সেদিনের ঘটনা থেকে আজকের তোর দিন কিরকম ভাবে লাগে পুরো বিষয়টা? প্রথমত ওটা হাইকোর্ট নয়, আমি একটু ইন্টারাপ্ট করলাম, হুম। ওটা হচ্ছে আলিপুর কোর্টে। আচ্ছা। তো ওটা একটি ডিভোর্সের মামলা ছিল। তো যে আচ্ছা। সময়টাই আমি ছিলাম তখন আমার মানে আই নট বিন চেঞ্জ, মানে অ্যাজ এ মেল থেকে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী সেই সময়টায় আমি পুরোপুরি হইনি, কিন্তু প্রসেসিংয়ে ছিলাম বা সেই প্রসেসটা আমার চলছিল। এবং সেই সময়টাতে আমার আধার কার্ড বা আমার যে আইডেন্টিটি কার্ডগুলো তখন কোথাও কোনো জায়গাতেই চেঞ্জ ছিল না, এবং আমার অ্যাসাইন বার্থ জেন্ডার যেটা মেল সেটাই ছিল। তো তখন যখন আমি মানে আইন পাশ করে যখন আমি কোর্টে কেস লড়তে যাই, সেই সময় বহুত অনেক অনেক অপোজিশন লয়াররা তারা আমাকে বাধা দেয়। এবং বাধা দেওয়ার একটাই কারণ হচ্ছে যে সেখানে আমার আচরণ, আমার কথা বলা, আমার জেস্টার পশ্চার, সেগুলোর ওপরই বেশি কৌতূহলটা মানুষের বেশি ছিল, যে কোয়ালিটি বা কিভাবে সে এসেছে বা কতটা স্ট্রাগল করে এসেছে সেই জায়গাটা অনেক সময় সেই জায়গাটা কোনো মানুষই কোনোদিন সেভাবে বলতে চায়নি। এবং যে কোর্ট চত্বরের মধ্যে যেখানে একটা কালো গ্রাউন্ড পরে আমরা প্রাউড ফিল করি, সেখানে অনেকটাই আমাকে ডিসক্রিমিনেশনের শিকার হতে হয়েছিল সেক্ষেত্রে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সময়টায় এই ঘটনাটা ঘটেছিল 2013, 14, 15 সেই সময়টা, তখন কলকাতা শহরে এতটা এই জেন্ডার অ্যাক্টিভিটিস বা এই যে যেগুলো এখন হচ্ছে আমরা প্রতিনিয়তই দেখছি যে জেন্ডার অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেগুলো হয় সেগুলোকে নিয়ে কলকাতা শহর বা আমি বলবো পশ্চিমবঙ্গ সেরকম ধরনের কোনো রকম মানে অ্যাক্টিভিটিস কিছু সেখানে ছিল না। এবং তখন নালসাতেও একটা জাজমেন্ট নিয়ে আমাদের কথা চলছিল যে সমকামিতা বা রূপান্তরকামী এবং রূপান্তরকামীদের যে প্রধান জাজমেন্ট, যেটা 2015 সালে নালসা ভার্ডিক্ট দিয়েছিল আমাদের সুপ্রিম কোর্ট থেকে, যে যাদের অ্যাসাইন বার্থ জেন্ডার যে যেভাবে জন্মাচ্ছে, সে যদি নিজেকে মনে করে যে সে এই জেন্ডারটাই কমফর্টেবল, তাহলে সেই মানে তার সেই লিবার্টিটা বা সেই লিবারেল জায়গাটা আছে যে সেটাকে সে চুজ করতে পারে। অর্থাৎ নিজস্ব একটা সেলফ উইশ বা সেলফ পারসিভড জেন্ডার যেটাকে আমি বলি। তো সেই সময়টায় কিন্তু তখনও নালসা ভার্ডিক্টটা আসেনি পুরোপুরি। এবং সেই লড়াইটা তো তখন চলছিল। তো তখন আমি এই যে ডিভোর্সের মামলাটা নিয়ে লড়তে যাই, তখন আমাকে অনেক রকম অনেক ব্যঙ্গ কটূক্তি, অনেক ডিসক্রিমিনেশনের শিকার হতে হয়েছে। কিন্তু আমার মন খারাপ হলেও কোথাও না কোথাও আমি আইনটা খুব কম বেশি একটু মানে ছেড়ে দিই, এবং সেখান থেকে আস্তে আস্তে আমি বেরিয়ে আসি। এবং বেরিয়ে আসার পর আমার নাচের দল, যেহেতু ছোট থেকেই ডান্স করতাম, আমার নাচের দল রুদ্রপলাশ, সেই রুদ্রপলাশকে আমি ফর্ম করি। সেখানে প্রচুর ট্রান্সজেন্ডাররা বা প্রচুর এরকম এলজিবিটি কিউ পিপল যাদের মধ্যে অনেক গুণ আছে, যাদের মধ্যে অনেক কোয়ালিটি আছে, বা তারা কোনো প্ল্যাটফর্ম পায় না কলকাতা শহরের বুকে, বা তাদের মধ্যে যে অ্যাক্টিভিটিস বা যে কোয়ালিটি গুণ আছে সেগুলোকে মানুষের কাছে পৌঁছানোর কোনো সুযোগ পায় না তারা, তাদেরকে নিয়ে আমার নাচের একটা দল গড়ে ওঠা।
যেখানে রুদ্র এবং পলাশ দুটোরই কম্বিনেশন, যেটাকে আমরা অর্ধনারীশ্বর বলি। তো সেই হিসেবে আমার এগিয়ে যাওয়া, এবং তারপর আবার আমার 2017-18-তে একটি মানে ডিভোর্সের মামলা নিয়ে আবার আমার কামব্যাক করা। এবং যে সময়টায় আমার খুব সমস্যা হয়েছিল, তখন আমি যখন কামব্যাক করলাম, তখন আমার অনেক ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যায়, এবং সেখানে মানুষ আমাকে একজন রূপান্তরকামী হিসেবে আইনের খাতায় স্বীকার করে নেয় এবং আইনজীবী হিসেবে স্বীকার করে, এবং আমি মামলাটা জিতিও। তোর তোর ফিরে আসাটা হচ্ছে আলিপুর কোর্টে। হ্যাঁ, আলিপুর কোর্টেরই ডিভোর্সের একটি একই রকম, মানে যেটা হ্যাঁ, ডিভোর্সের মামলা করতে গেছিলি, মামলা তোকে নিয়ে, হ্যাঁ। করতে দেওয়া হয়নি, এবং আবার তুই তখন ফিরে প্রচুর এলি। মানুষজন অনেক ডিসক্রিমিনেশন করে, যেদিন তুই ফিরে ফিরে এলি, এলাম ধর তুই, তখন আর হ্যাঁ, কিছু না। ধর মামলাটা জিতেও ছিলি সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ। তুই যখন মামলাটা জিতলি, জেতার পরে বেরিয়ে এসে প্রথম যে ফিলিংটা হয় কোর্টের বাইরে বেরিয়ে, প্রথম জেতা মামলা, তার উপর এতটাই একটা কোইন্সিডেন্স, ওটাও ডিভোর্সের মামলা, এটাও ডিভোর্সের মামলা, একই কোর্ট, তুই জিতে এলি, তখন তোর ফিলিংটা এক্স্যাক্টলি কি ছিল? মানে হয় না ভেতর থেকে এক্স্যাক্টলি ফিলিংসটা তখন তোর কি ছিল? ফিলিংসটা বলতে আমরা তো সবসময় একটা গণ্ডির মধ্যে আবদ্ধ। একটা পাখিকে যদি বহুদিন ধরে, একটা বনের পাখিকে, সেই রবীন্দ্রনাথের যে একটা গান আছে লালন ফকিরের, যে খাঁচার পাখি ছিল, খাঁচার বনের পাখি ছিল বনের খাঁচাটিতে, এরকম একটা গান আছে রবীন্দ্রনাথের। তো সেটা লালন ফকিরের গানটাই রবীন্দ্রনাথ পরে আবার সুন্দর করে লেখেন। তো সেই খাঁচার পাখি আর বনের পাখি দুটোর মধ্যে যে একটা ডিফারেন্স, সেই জায়গাটা কোথাও না কোথাও আমার মনে হয়েছিল যে আমাদের যে যে বাধা, এই যে গণ্ডি যেভাবে সমাজ আমাদের আটকে রাখতে চায়, সেই আটকানোর জায়গাটা কোথাও না কোথাও একটা মুক্ত হয়ে গেছে। সেখানে আমি অনেক বেশি নিজেকে, অনেক বেশি লিবারেল জায়গাটা ফিল করতে পারছি, অনেক বেশি একটা মানে সেলফ জায়গাগুলো বা সেলফ উইশের জায়গাগুলোকে আমি ফুলফিল করতে পারবো এইবারে, সেই ভাবনাটা কোথাও না কোথাও মনে এসেছিল সেক্ষেত্রে তখন। রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় যে আমি চঞ্চল হয়ে আমি সুদূরে রূপী আসি। আমরা ধর সবচেয়ে বেশি যে জায়গাটা এই মুহূর্তে শহরে খুব গন্ডগোল, বা শহর বলে কেন, পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে খুব গন্ডগোল। আকছার টিভি খুললে দেখা যায় রূপান্তরকামী যারা, তারা পথে ঘাটে বুলিড হচ্ছে, বা একটি ছেলে যার, মানে কিরকম ভাবে সহজ করে বললে, একটি ছেলে, যে ছেলেটা কথা বলে একটু মেয়েদের মতন করে, একটি ছেলে মানে বায়োলজিক্যালি ছেলে, যার মননটা নারী, তাকে এখনো আমরা যতই নিয়ম চলে আসুক, আইন হয়ে গেছে, তোদের নিজস্ব ফোরাম আছে, তারপরে ওটা ডেইলি লাইফের রুটিন। আজকে তুই মেয়ে হয়ে উঠতে পেরেছিস, তুই আজকে সমাজে স্বীকৃতি পেয়েছিস, তোকে লোক চারটে কথা বলে না। ধর একটা মেয়ে যে কিছু হয়ে উঠতে পারেনি এখনো, তোরই মতো যার অন্তরটা নারী, সেই মেয়েটাকে চলতি পথে, মানে সেই নারীর সত্তাধারী মেয়ে, আমি মেয়েই বলবো আর কি, সে যেহেতু অন্তর থেকে নিজেকে নারী বলে, কিন্তু হয়তো ফিজিক্যালি সে পুরুষ, এই মননটা যার ভেতরে, তাকে এখনো সমাজে বিভিন্ন রকম হ্যারাস হতে হয়। এটা তো হয়, যতই নিয়মের বেড়াজাল থাক না কেন। এক্স্যাক্টলি তারা বোধহয় তোদের মতো কিছু মানুষকে দেখলে, যারা সমাজে নাম করেছিস, যাদের জন্য সমাজ আজকে প্রাউড ফিল করে, তারা কোথাও একটা গিয়ে রোল মডেলের মতো দেখে তোদেরকে। তাদেরকে তুই অ্যাজ আ সিনিয়র কি বলতে চাস, বা যেভাবে তুই আজকে নিজের জায়গা এস্টাবলিশ করেছিস, তুই তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাস? দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সমাজটা যেভাবে আমরা এগিয়েছি, আমাদের প্রত্যেকটা বিপ্লবই কোনোদিন একদিনে ফুলফিল হয়নি। যত বিপ্লব ঘটেছে আজকে, বিদ্যাসাগর মহাশয় থেকে শুরু করে রাজা রামমোহন রায় থেকে শুরু করে, যে কোনো বিপ্লবই কিন্তু সময় নিয়েছে, এবং সেই বিপ্লবের স্ফুরণ ঘটেছে অনেক পরে। লড়াই চলেছে, লড়াইটা আস্তে 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 ফুলফিল হয়েছে। তো পিতৃতান্ত্রিক সোসাইটি, যেটাকে আমরা প্যাট্রিয়ার্কাল সোসাইটি বলি, সেখানে একটা পুরুষ সে প্রথমে দেখলো যে একজন নারী যাকে সে ডমিনেট করতে পারে এবং যাকে সে বেঁধে রাখতে পারে গৃহের মধ্যে বা গণ্ডির মধ্যে। আবার তারপরে সে দেখছে সমাজে আর এক ধরনের মানুষ, যারা পুরুষ, সোকল্ড ভাষায় তারা পুরুষ, কিন্তু তাদের মধ্যে তাদের হাঁটা চলা, জেস্টার, পস্টার সবকিছু হচ্ছে মধ্যে নারীত্ব। ঠিক তখনই তারা সেটাকে কোথাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, কোথাও সেটা রাগ, মানে ঢাক ঢাক গুড়গুড় একটা ব্যাপার, কোথাও সেটাকে গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখার একটা ব্যাপার। এবং খুব সিমিলারলি, শুধুমাত্র আমি বলবো যে জন্মেছে সে ছেলে হিসেবে, তার মধ্যে নারীর মনন, তা নয়। একটা মেয়ে, সে জন্মাচ্ছে একটা মেয়ে হিসেবে, ঠিক উল্টোটা। উল্টোটা, যে এক্স্যাক্টলি। একটা মেয়ে সে জন্মাচ্ছে, কিন্তু তার মধ্যে একটা পুরুষালী সত্তা বেশি, সে অনেক বেশি টম বয়, অনেক বেশি খেলাধুলা করতে পছন্দ করছে। আমরা সবসময় কি ভাবি যে একটা পুরুষ মানেই সে খেলবে, সে একটা ছোট শর্টস পরে, একটা খেলার পোশাক পরে সে মাঠে গিয়ে কাদামাটি মেখে, ধুলো মেখে সে খেলবে। কিন্তু যুগটা অনেক উন্নত হয়েছে, এখন তো কোনো জায়গাতেই কোনো রকম জেন্ডার ডিসক্রিমিনেশন নেই, হওয়া উচিত সব নয়। হওয়া উচিত নয়, সে সব জায়গাতেই সেটা। এবং এইখানেই যখন একটি মেয়ে
সে জন্ম থেকে জানছে তার যোনি অঙ্গ হচ্ছে একটি মেয়েদের, কিন্তু সে নিজেকে ফিল করছে একজন পুরুষ হিসেবে, তখন তার বাড়ির লোক সেটা মেনে নিতে পারছে না। ঠিক আমাদের উল্টোটা আমি যেটা বলছি। এবং এটা তো ধর আজকেও না, রবীন্দ্রনাথ যখন চিত্রাঙ্গদা লিখেছিল, রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদাতেও এই সেম জিনিসটা আমরা দেখতে পাই। চিত্রাঙ্গদা একটা রাজকন্যা ছিল, চিত্রাঙ্গদার বাবা চিত্রাঙ্গদাকে একদম ছেলেদের মতো করেই মানুষ করেছিল। মণিপুর রাজ্যের রাজকন্যা, সে যুদ্ধবিদ্যা করতো, সে মার্শাল আর্ট করতো, সে ধনুর্বিদ্যা করতো, কিন্তু তার ছাড়াও তার মধ্যে একটা পুরুষালী সত্তা ছিল, কারণ সে নিজেকে পুরুষ হিসেবেই এগিয়ে নিয়ে গেছে তার লাইফস্টাইলটাকে। কিন্তু তারপর যখন সে অর্জুনকে দেখে, তার নারীত্ব জাগ্রত হয়, সেগুলো পরের গল্প। কিন্তু এই যে ভাবনাটা, এটা শুধুমাত্র এখন, মানে অনেকে ভাবে যে উই আর অ্যালিয়েন, বাট নট, যে অন্য গ্রহের জীব আমরা নয়। আমরা এটা কিন্তু যদি পাশ্চাত্য বা প্রাচীন অ্যানশিয়েন্ট ইন্ডিয়াও আমরা দেখি, সেই সময় থেকে এটা চলে এসেছে। তো সবচেয়ে বড় কথা, এই রাস্তাঘাটে বা স্কুল কলেজে বা কাজের জায়গায় বুলি হওয়াটা কিন্তু খুব ন্যাচারাল, এবং এটা খুব হয়ও। এক্ষেত্রে আমার মনে হয় যত বেশি এই এই যে আজকে যেরকম একটা অনুষ্ঠান আমরা এখানে বসে যে কথাগুলো আমরা বলছি, এই কথা বলার প্ল্যাটফর্মটা আমার মনে হয় ভীষণ দরকার। কারণ সবচেয়ে বড় কথা, একটা সেই অর্থে কোনো প্ল্যাটফর্ম কিন্তু এখনো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে নেই, যেখানে দাঁড়িয়ে আমরা পুরোপুরি আমাদের মনের ইচ্ছাগুলো বা আমাদের যে রাইটস গুলো আছে সেগুলোকে আমরা মানুষের কাছে থ্রো করতে পারি। এবং সেই জায়গাটার জন্য এই ছোট্ট ছোট্ট করে স্কুল কলেজ বলো বা বিভিন্ন জায়গা বলো, এই যে ছোট ছোট যে এই প্রোগ্রামগুলো, এগুলোতে এই যে আমাদের মতো মানুষদের যে কথা, যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছবে, সেই জায়গাটা আমার মনে হয় খুব দরকার। যত বেশি করে সেই জায়গাটা তৈরি হবে, তত বেশি করে ওই ডিসক্রিমিনেশনের শিকার আর কোনো ট্রান্সজেন্ডার, রূপান্তরকামী বা আমাদের যে এলজিবিটিকিউ যে মানুষজনেরা আছে বা কমিউনিটি, তাদেরকে আর সেই বাধাগুলোর মধ্যে থেকে বেরোতে হবে না। জিনিসটা আস্তে 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 কমে আসবে, কারণ মানুষ শিক্ষার যায়, মানুষ এখন অনেক বিষয় জানেই না যে কি কি ডিফারেন্স আছে। টোটাল ওয়ার্ড বাই যে টোটাল যে শব্দটা আমরা ইউজ করি এলজিবিটিকিউ, এই যে শব্দগুলো, এই ওয়ার্ডগুলোই মানুষ জানে হুম। সেক্ষেত্রে। আমি অনেকগুলো প্রশ্ন পেয়েছি আমাদের ফেসবুকে। আমরা যখন এটা রান করেছিলাম যে তুই আসছিস, অনেকগুলো প্রশ্ন পেয়েছি। তার মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন, আমি মালদায় থাকি, আমার অত্যন্ত কনজারভেটিভ ফ্যামিলি, আমি বিশ্বাস করি আমি একজন নারী, কিন্তু আমার পক্ষে এখনো অবধি আমার পরিবারকে জানানো সম্ভবপর হয়নি। আমার বয়স 21, আমি সাহস পাচ্ছি না যে ঠিক কি করে পরিবারকে বলবো, কারণ আমি জানি না আমার পরিবারের ফিডব্যাক এইটাই এক্স্যাক্টলি কি হবে। আহ, স্বাভাবিকভাবে এই প্রসঙ্গতে নাম প্রকাশে অনিচ্ছুক থাকাটাই স্বাভাবিক। আমরা স্বপ্ন দেখি এমন একটা দিনের, যেদিন আমরা এই মেসেজগুলো খুব সহজে পাবো, যেখানে নাম না বলার জন্য অনুরোধ থাকবে না। যাই হোক, এই প্রশ্নটা খুব জেনারেল একটা প্রশ্ন। এটাকে যদি উল্টো ভাবে দেখি, ধর শুরুর দিনটা তুই যখন তোর বাড়ির লোকের সঙ্গে শেয়ার করলি তোর এই বিষয়টা, সেই মেয়ে যে আমাদেরকে মেসেজটি করেছে, সেও যেদিনকে তার বাড়ির লোককে বলবে, সেদিনকেও তো সে একই রকম ভাবে বলবে। সে কিভাবে বলবে? তুই কিভাবে বলেছিলি নিজের বাড়ির লোককে যে তুই আহ বহিরঙ্গে পুরুষ হলেও তুই অন্তরঙ্গে নারী, তুই মননে নারী, এবং এক্স্যাক্টলি তোর পরিবারের প্রথম ফিডব্যাক কি ছিল এবং তারপরে তোর জার্নিটা? দেখ, সবচেয়ে বড় কথা যিনি এটা বলেছেন, আমি তার উদ্দেশ্য করেই বলছি যে আমাদের প্রথমেই আমি তাকে কুর্নিশ জানাই যে সে নাম প্রকাশে অনিচ্ছুক বলে, সে যে তার ভেতরের কথাটা যে ইচ্ছেটুকু তো প্রকাশ ইচ্ছেটুকু যে সে করেছে, প্রকাশ করতে পেরেছে, তাই তো। তার জন্য তার কাছে আমার কুর্নিশ। এরম করে যত আমাদের ভাই বোনেরা এগিয়ে আসবে ব্যাপারে, তত আমার মনে হয় এই ব্যারিয়ার্স গুলো কেটে যাবে সেক্ষেত্রে। এবং আমি সবসময় মনে করি যে আমাদের তিনটে জিনিসের সাথে লড়াই। একটা হচ্ছে আমাদের পরিবারের সাথে লড়াই, একটা সমাজের সাথে লড়াই, আর একটা নিজের সাথে নিজের লড়াই। তো প্রত্যেক দিনকার এই জীবনযাত্রায় তোমাকে কিন্তু সবার আগে নিজেকে ঠিক করতে হবে যে তুমি কি চাও, অর্থাৎ তুমি কোন জায়গাটায় যেতে চাও, তোমাকে একটা এম তৈরি করতে হবে। এবং তুমি যখন বাড়িতে বলবে, তখন অটোমেটিক কথা তোমাকে বাড়িতে কেউ মানবে না, এটাই খুব স্বাভাবিক, এটাই হবে। কিন্তু তোমাকে হাল ছাড়লে চলবে না, তোমার পায়ের তলায় জায়গাটা আগে তোমাকে শক্ত করতে হবে, যেটা আমরা অনেকেই চেষ্টা করেছি বা করেছি। এবং সেটার জন্য তোমাকে, ধরো তুমি যদি পড়াশোনার দিক থেকে বলো বা তোমার যদি জব সিকিউরিটির দিক থেকে বলো, যে কোনো ক্ষেত্রে তোমাকে নিজেকে নিজের জায়গাটা আগে তৈরি করতে হবে। আমার মনে হয় এরকম অনেক ফ্যামিলি আমার দেখা আছে, যেখানে হয়তো একটি ছেলে সে মেয়েতে ট্রান্সফর্ম হতে চাইছে, বা একটি মেয়ে সে ছেলেতে ট্রান্সফর্ম হতে চাইছে। সেক্ষেত্রে পরিবার প্রথম না মানলেও পরে তার যোগ্যতা, তার কোয়ালিফিকেশন, তার নিজের কাজকর্ম, এগুলো দেখে কিন্তু তারা রাজি হয়ে গেছে। এবং আমাদের কলকাতা শহরের বুকে প্রচুর এরকম আমাদের কমিউনিটির বন্ধু বান্ধব আছে, তুইও জানিস, যারা প্রপার প্রত্যেকে প্রপার শহরে তো আছে,
হ্যাঁ, দেখ কিন্তু প্রবলেমটা হয় গ্রামের দিকে একটু সমস্যা। ইন্টেরিয়র। হ্যাঁ, রুরাল জায়গাগুলোতে কিন্তু রুরালে সমস্যাটা কিন্তু অনেক এই বেশি। প্রবলেমটা পশ্চিমবঙ্গ নয়, আমি মনে করি পৃথিবীর যে কোনো যে রুরাল কোনো জায়গায় জায়গাতে আসলে, যেখানে সভ্যতার সঙ্গে বা সভ্যতার অগ্রগতির সঙ্গে একটু ডিফারেন্স রয়েছে, ডিফারেন্স। হুম, সেখানে এই প্রবলেমটা থাকে। এটা সেখানে আমার মনে হয় অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো খুব বেশি করে হওয়া দরকার। এখন যত এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের বল বা স্টেট গভর্নমেন্টের অনেক রকম স্কিম আসছে, এই স্কিমগুলোকে যে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ আমরা সবসময় কি পড়ে এসেছি, আমরা দুটো জেন্ডার জানি, মেল ফিমেল। তো যে সময়টায় এই যে চেঞ্জটা মানুষ কখন বুঝতে পারে যে তার শরীরের যে যে জেন্ডারটা নিয়ে বা যে যে যোনি অঙ্গ নিয়ে সে জন্মেছে, সেই যোনি অঙ্গটা তার ইচ্ছের বিরুদ্ধে যাচ্ছে, সেটা কিন্তু সে বুঝতে পারে তার অ্যাডোলেসেন্স পিরিয়ডে, যে সময়টা তার বয়স সন্ধিকাল, অর্থাৎ ধর 13-14 বছর, যে সময়টায় আমাদের মানে পিউবার্টি স্টেজ যেটাকে বলে, একটা মেয়ের ক্ষেত্রে চেঞ্জ হয়, একটা ছেলের ক্ষেত্রে চেঞ্জ হয়। সেই সময়টাতে কিন্তু বাবা মাকে অনেক বেশি সেই সিম্প্যাথেটিক জায়গাটা বা সেই সহানুভূতিশীলের জায়গাটা এবং সমানুভূতি দুটো জায়গাটাই বাবা মাকে রাখতে হবে। এবং সেখানে সেই জায়গা থেকে আমি বলবো যে স্কুল কলেজগুলোতে, গ্রাম বাংলার যে স্কুল কলেজগুলো আছে সব জায়গাতে এই অ্যাওয়ারনেস ইস্যুগুলো বা এই প্রোগ্রামগুলোকে অনেক বড় বড় করে, যেরকম আমরা এইডস নিয়ে সচেতনতা বাড়াই, আমরা এত কিছু যে আমাদের যে বিভিন্ন এসটিডি নিয়ে আমরা বিভিন্ন সচেতনতা বাড়াই, কিন্তু এই যে লিঙ্গ বিষয়ে যে সচেতনতাটা, অর্থাৎ মেল ফিমেল, তার পাশেও যে রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গ বলে আর একটা লিঙ্গের অস্তিত্ব আছে, সেটা কিন্তু মানুষকে সেইভাবেই ওই গ্রাউন্ড রুট লেভেল থেকে বোঝাতে হবে। এবং বাবা মাকে সবার আগে এগিয়ে আসতে হবে, কারণ বাবা মা হচ্ছে সবচেয়ে বড় সাপোর্ট, যেটা আমি পেয়েছিলাম। আমার ক্ষেত্রে আমার মায়ের সাপোর্ট সবচেয়ে বেশি ছিল, জানিস তুই। বাবা মানেনি প্রথম দিকে, কিন্তু বাবা অনেক পরে মেনেছে, কিন্তু মেনেছে। তো সেক্ষেত্রে ওনাকেও আমি বলবো যে সাপোর্টটা, ওই মনে গার্ডসটা রাখতে হবে, লড়াইটা তো হাল ছাড়লে চলবে না, এগিয়ে যেতে হবে সেক্ষেত্রে মনে জোর রেখে আর কি। প্রথম মানে যে কথাগুলো তুই বললি, খুব সামাজিক, আমি ব্যাধিই বলবো ব্যাপারটাকে। চলতি পথে তোদের মতো মানুষেরা যখন রাস্তা দিয়ে হাঁটে, আমি আবারও বলছি, যারা বিখ্যাত তাদেরকে স্বাভাবিকভাবেই মানুষ হিট করতে 2 মিনিট সময় নেয়, কিন্তু যারা এখনো বিখ্যাত নয়, তোদের কমিউনিটির বহু মানুষ আছেন, চলতি পথে একটা কথা খুব উড়ে আসে, ওই হিজড়ে যাচ্ছে। অত্যন্ত দৃষ্টিকটু ভাবে তারা বলে, এবং এই শব্দটি অত্যন্ত ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বেশিরভাগ লোক বলে ওঠে। হিজড়ে কি, এ নিয়ে মানুষের একটা কনফিউশন আছে। আমি চাইবো যে সহজ ভাষায়, মানে ধর আমাদের এই কথা বলার ক্ষেত্রে আমরা যেটা করবার চেষ্টা করছি, সহজ করে সাধারণ মানুষ যেভাবে প্রশ্নগুলো করে আমরা সেভাবেই ছুড়ে দিচ্ছি তোদের কাছে। তোর থেকে ক্ল্যারিফিকেশন চাইছি, এক্স্যাক্টলি হিজড়ে ব্যাপারটা কি? দেখ, সবচেয়ে বড় কথা হচ্ছে হিজড়ে না, হিজড়ে বলে কিছু হয় না অ্যাকচুয়ালি। হিজড়েটা হচ্ছে একটা পেশা, একটা বৃত্তি। যেরকম প্রস্টিটিউশনকে যদি আমরা একটা পেশার মধ্যে ধরি বা বৃত্তির মধ্যে ধরি, হিজড়েও হচ্ছে সেরকম একটা বৃত্তি। এখন যেটাকে আমরা সোকল ভাষায় হিজড়ে বলি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারসেক্স। অর্থাৎ তুই যদি যে হিজড়ে, যে এটা একটা প্রথা, যে প্রথা বা পেশা যেটাকেই আমি ধরে নিই না কেন, এটা অনেক প্রাচীন যুগ থেকে চলে আসছে, এবং এটা একটা মানে পরম্পরা, যেখানে গুরু চালা পরম্পরা। যেরকম আমরা ধর নাচের জগৎ বল বা সঙ্গীত জগতের ক্ষেত্রে যে গুরু শিষ্য পরম্পরা থাকে, এটাও একটা ওরকম গুরুচালা পরম্পরার মধ্যে চলে, যেখানে একটা গুরু থাকে, সেই গুরুর আন্ডারে কিছু মানুষ তারা হিজড়ে বৃত্তিটা গ্রহণ করে, তাদেরকে চালা বলা হয়। তারা মোরগ মাতার পুজো করে, তারা আরো অনেকে সাধারণ দেবদেবীরও পুজো করে। সাউথ ইন্ডিয়ায় আরাবানের পুজো হয়, এটা একটা ওদের খুব মানে বিখ্যাত দেবতা, নিয়ে অনেক গল্প আছে হিস্ট্রিতে। তো এত কিছুর পরেও হিজড়া যে কথাটা, যে ওয়ার্ডটা এসেছে, এটা একটা খুব সুন্দর ওয়ার্ড হিজের থেকে, যেটার অর্থ হচ্ছে গোধূলি, যেটাকে যে বিটুইন অফ ডন অ্যান্ড ডাস্ক, যে সময়টায় হালকা হালকা আলো, সূর্য অস্ত যাচ্ছে, সেই গোধূলি সময়টাকে আমরা হিজের বলি। কিন্তু এই যে হিজড়ে যে কথাটা, এটাকে সমাজ এখন ডেরোগেটরি ভাবে ইউজ করছে। তারা একটা ছুঁড়ে দিচ্ছে কথাটা, যে ওই দেখো হিজড়ে যাচ্ছে। তার মানে কি, যে একটা মানুষ তার উপরে চাপিয়ে দেয়া এই জিনিসটাই। কিন্তু ওয়ার্ডটা কিন্তু খুব সুন্দর, যদি সেটাকে আমরা আবিধানিক অর্থ ধরে বিশ্লেষণ করি, বা সেটা যদি গভীরে গিয়ে আমরা সেটা বিশ্লেষণ করি। আর যেটা অ্যাকচুয়াল হিজড়ে, যেটাকে আমরা ভাবা হয় যে একটা মানুষ, সে জন্মাচ্ছে একটা এক্সটার্নাল জেনিটেলিয়া, যেটাকে বলা হয় ইন্টারসেক্স। অর্থাৎ তার হরমোনাল কিছু ডিসব্যালেন্স, তার ক্রোমোজোমের কিছু ডিসব্যালেন্স, অথবা তার সে যে জন্মাচ্ছে যখন, তার পুরুষ যোনি এবং মেয়ে যোনি দুটোর মধ্যবর্তী একটা কিছু অংশ সে থাকছে, তার এক্সটার্নাল কিছু অংশ, এক্সটার্নাল কিছু যৌনাঙ্গ থাকছে, সেটাকে আমরা এক্সটার্নাল জেনিটেলিয়া বলছি।
সেটাকে কিন্তু আমরা ইন্টারসেক্স বলছি। যার জন্য এই প্রসঙ্গেই আমি তোকে একটা জায়গায় চলে আসছি, এটা হচ্ছে যে মানুষ জানে না যে সেক্স আর জেন্ডার এই দুটোর মধ্যে কি ডিফারেন্স। সেক্সটা আমরা কখন বলছি, সেক্সটাকে আমরা কিভাবে ডিফাইন করি? সেক্সটা আমরা ডিফাইন করি হচ্ছে বায়োলজিক্যাল, অর্থাৎ শারীরিক যে অর্গানস গুলো আছে সেটা দিয়ে আমরা সেক্সটাকে ডিফাইন করি। আর জেন্ডারটাকে আমরা ডিফাইন করি তার বিহেভিয়ার, তার ওরিয়েন্টেশন, তার জেস্টার পস্টার, সেটা দিয়ে আমরা জেন্ডারটাকে ডিফাইন করি, তার সাইকোলজিক্যাল ম্যাটারটাকে দিয়ে আমরা জেন্ডার ডিফাইন করি। সেই জন্য সেক্স আর জেন্ডারের মধ্যে ডিফারেন্সটা কিন্তু অনেক মানুষই বোঝে না, যার জন্য আমরা ইন্টারসেক্স বলতে পারি। কারণ যারা ইন্টারসেক্স হয়তো জেনিটালি একটা আলাদা থাকে, মানে বায়োলজিক্যালি তারা ডিফারেন্ট। কিন্তু ট্রান্সজেন্ডার ট্রান্সসেক্স কেউ বলবে না। ট্রান্সজেন্ডার মানে একটা ছেলে, সে জন্মাচ্ছে ছেলে হিসেবে, কিন্তু তার বায়োলজিক্যাল অর্গান যাই থাক না কেন, তার সাইকোলজিক্যাল ব্যাপারটা পুরোটাই একটা ফিমেল, অর্থাৎ তার সোলটা ফিমেল। অথবা একটা মেয়ে, সে জন্মাচ্ছে তার মেলি অঙ্গ নিয়ে বা যৌনাঙ্গ নিয়ে, কিন্তু তার ভেতরে পুরুষালী সত্তাটা বেশি, পুরুষালী সোলটা তার মধ্যে আছে। সেটাই হচ্ছে ডিফারেন্স। তো এই ভাগ আমাকে একটা জিনিস বল, ধর আমরা চলতি পথে ট্রাফিক সিগন্যালে প্রচুর মানুষকে দেখি যারা হাত পেতে টাকা নিচ্ছেন। আমি এটাকে দ্বিতীয় কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করছি না, হাত পেতে টাকা নিচ্ছেন, আশীর্বাদ করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যায় যে বিষয়টা বড্ড মেকি। আজকে প্রচুর মানুষ হয়তো বিশ্বাসও করেন না। এটা তো কোথাও একটা গিয়ে তোদেরকে হিট করে, তোরা যারা এই কমিউনিটিকে বিলং করিস, এটা তো কোথাও একটা গিয়ে তোদের দায় হয়ে দাঁড়াচ্ছে, বা দায় না হলেও দায়বদ্ধতার মধ্যে পড়ছে যে আরবান একটা জায়গা এগুলো হওয়া, এটা একটু চাপের ব্যাপার। মানে চাপের মানে আমি কোন অ্যাঙ্গেলে বলছি, যে আমি একজন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, আমি রাস্তার উপর দিয়ে যাচ্ছি, একজন গাড়ি থামিয়ে হাততালি দিয়ে আমার থেকে অর্থ চাইছেন, আমি তাকে আমার সাধ্যমতো অর্থ দিচ্ছি, তিনি বলছেন তিনি আশীর্বাদ করছেন, কিন্তু আলটিমেটলি আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে না, এটা আলটিমেটলি করে ঠিক না, উনি তো অন্য কিছু করতেই পারেন, কেন এইটা খানিকটা বুজরুকির মতো। তো আমি এই জায়গাটা থেকে যদি জানতে চাই, এই যে এটাকে তুই কিভাবে ডিফাইন করছিস? দেখ, প্রথমত এটা তো একটা প্রফেশন, এবং হয়তো অনেক ট্রান্সজেন্ডারও এখনকার দিনে, বর্তমান যে আমাদের সামাজিক পরিস্থিতি, তাতে অনেক ট্রান্সজেন্ডারও কিন্তু এই হিজড়ে পেশাটাকে পেশা হিসেবে গ্রহণ করে নিচ্ছে। তুই যে বললি যেটা বুঝলুকি, বা তুই যে বলছিস যে এটা এই যে টাচের মেকি লাগছে, আমার খুব একটা মেকি লাগে না। এই কারণেই লাগে না, আমি খুব সাপোর্ট ওদেরকে, আমার মনে হচ্ছে সাপোর্টটা ওদের এই জন্যই দরকার। আমাদের রাজ্যের ক্ষেত্রে বা আমাদের এই অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে আমি বলবো, অনেক ক্ষেত্রে এখনো রুজি রোজগারের জায়গাটা তাদের ক্ষেত্রে স্ট্রং নয়। সেই রুজি রোজগারের জায়গাটা যদি স্ট্রং হতো, তাহলে তারা কোনোদিন ভিক্ষা করতো না। এটা একটা যেরকম পয়েন্ট। আর একটা সমস্যা হচ্ছে, যেটা আমি একটু আগে আমরা প্রথম দিকে যখন আলোচনায় বললাম, যে বাবা মা মেনে নিচ্ছে না। 13-14 বছর 15 বছর বয়সে যে সমস্ত ট্রান্সজেন্ডাররা, তারা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তারা যখনই মেয়েদের মতো আচরণ করছে, কি একটি মেয়ে ছেলেদের মতো আচরণ করছে, তখনই তাদেরকে বিভিন্ন গুণিন দিয়ে, বিভিন্ন ওঝা দিয়ে, তাদেরকে গ্রামগঞ্জের সাইডগুলোতে তাদেরকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এবং সেখান থেকে তারা, তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, তারা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। হয়ে গিয়ে তারা কি করবে? তারা রুজি রোজগার ধারণ, আমাদের তিনটে জিনিস, এরকম ধর আমরা খুব বাস্তব কথায় বলি যে রুটি কাপড়া মাকান, এই তিনটে জিনিস তো একটা মানুষের বেসিক নিডস, হিউম্যান নিডস। তো এই হিউম্যান নিডসটা চালানোর জন্য সেই মানুষটা কোথায় গিয়ে দাঁড়াবে? তাকে তো একটা কোনো জীবিকা নির্বাহ করতে হবে, জীবিকার জন্য স্কিল দরকার। জীবিকার জন্য, যার জন্য আমাদের আইন, যেটা আছে আইন ইনক্লুসিভ এডুকেশনের কথা বলেছে, ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে করতে হবে। কিন্তু আমার মনে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা কেন, এটা তো মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেই বা আমাদের কেনই করতে হবে? এটা তো প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষ নিজে থেকেই অ্যাওয়ারনেসটা বাড়ানো উচিত সেক্ষেত্রে। তো এই যে ইনক্লুসিভনেসটা, এই জিনিসটা কোথাও থেমে যাচ্ছে। এবং যখনই বাড়ি থেকে বের করে দিচ্ছে, তখন তারা তাদের নিজের জীবিকা রোজগারের জন্য খুব কম, মানে কোনো রকম স্কিল ছাড়াই খুব সহজে যে টাকা পাওয়া। তুই দেখ না, রাস্তায় দাঁড়াচ্ছে যখন একটি মানে ট্রান্সজেন্ডার যে হিজড়া প্রফেশনের সাথে যুক্ত, তাকে একটা লোক 10 টাকা দিচ্ছে প্রত্যেকটা সিগন্যাল, সে সারাদিন খাচ্ছে। সেখান থেকে আবার তার যে গুরু, তাদের একটা ভাগও থাকছে সেখানে, সেখানে কিন্তু। এবং এইভাবে কিন্তু সে জীবিকাটা, এটা তো কোনো তার মানে, এটা তো কোনো তার মানে বিশাল আলটিমেটলি তো তার খুব একটা গ্রোথ হচ্ছে না সেখানে। সেই জায়গাটাতে সে কিন্তু একটা জায়গায় সে আটকে যাচ্ছে। কিন্তু এই যে জায়গাটার ফলে তার ক্ষেত্রে যে টাকাটা আসছে, সেটা তার তো কোনো পরিশ্রম সেখানে হচ্ছে না, সে সেটা খুব সহজেই আদায় করতে পারছে মানুষকে আশীর্বাদ করে। সেই জায়গাটাই মানুষকে বোঝানোর মতো প্ল্যাটফর্মটা নেই যে আমার এই কাজ দরকার। আমি এবং এখন বর্তমানে অনেক
চাকরির ক্ষেত্রে অনেক অনেক জায়গায় এখন ট্রান্সজেন্ডার অপশন আসছে। আজ থেকে 2-3 বছর 4 বছর আগে তো ট্রান্সজেন্ডার অপশনই ছিল না। এখনো বহু জায়গায় নেই, এখনো বহু পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে বা জব সেক্টরে কাজ করতে গেলে এখনো ট্রান্সজেন্ডারদের জন্য আলাদা কোনো কোটা নেই, আলাদা কোনো অপশন নেই তাদের ক্ষেত্রে। তো এই জায়গাটা যতদিন না সিকিওর হচ্ছে ততদিন তো তারা হাত পাতবেই। এটা খুব মানে ন্যাচারাল কথা এই জায়গাটা। তো আমাকে আগে আমার মানে অর্থনৈতিক পরিকাঠামো অনুযায়ী আমার শ্রেণী সমাজের যে এই যে স্তরগুলো, এটাকে আগে আমাকে ভাগ করতে হবে। আমি যদি একটা ফিমেলের জন্য আমি যদি বলি যে তার সংরক্ষণ দরকার, তাহলে তো আমি বলবো ট্রান্সজেন্ডারকে বেশি সংরক্ষণ দরকার। কারণ আমাদের সমাজের ক্ষেত্রে মানে যে সময় আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছে, কনস্টিটিউশন কিন্তু কোথাও মানে তুই যদি কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটস জায়গাগুলো দেখি, সব ক্ষেত্রে আমরা প্রত্যেকে এটা জানি যে সেখানে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশনের জায়গা নেই। সেখানে সব ক্ষেত্রে আর্টিকেল 14 বল, আর্টিকেল 21 বল, আর্টিকেল 19 বল, সব আর্টিকেল 15 বল, সব ক্ষেত্রেই কিন্তু ওই রিলিজিয়ান, কাস্ট, সেক্স সব কটা ওয়ার্ড ওখানে দিয়ে দিয়েছে। এবং সেই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কিন্তু সেক্স ওয়ার্ডটাও ওখানে যুক্ত করেছে। তার মানে কি সেখানে আমার কোনো ব্যারিয়ার্স নেই সেই জায়গাটায়। কিন্তু আইনটা আসতে এত বছর সময় লেগে গেল। সংবিধানটা তৈরি হয়েছে 1950-এ, আইন এলো 2019-এ। কেন? সামাজিক যে একটা মানে ওই ট্যাবুজ, এই জায়গাটা বোঝানোর মতো বা তৈরি করার মতো সেই সচেতনতাটা মানুষের নেই। আমরা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে হাতের ময়লা পরিষ্কার করি, কিন্তু মনের স্যানিটাইজেশনটা কজন লোক করতে পারে? এটা হচ্ছে খুব বড় একটা যুক্তি। খুব ভালো একটা কথা বললি, এটা তুই আমার মনে রাস্তাঘাটে থাকবে। মানে আমরা এই যে আজকে এখানে আমি কথা বলছি, আমার কথা হয়তো অনেক লোকে শুনছে বা জানছে। এই যে ঘরের মধ্যে এসি ঘরে বসে আমরা অনেক সাধারণ, আমি সিসজেন্ডার মানুষের ক্ষেত্রে বলছি, অনেক ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে, আহা গো তুমি তোমার ছেলেটা ট্রান্স, মানে এরকম শুনেছি আমি, এরকম কেস প্রচুর এসেছে। একটা বাড়িতে একটা মেয়ে, সে জন্মাচ্ছে, সে টমবয় হতে চায়, সে ছেলে হতে চায়। সে যখনই তার ব্রেস্ট অপারেশন বা এর ক্ষেত্রে যাচ্ছে, যে প্রসেসগুলো তো খুব 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 রিস্কি প্রসেস, এবং সেটা একদিনে হয় না, খুব এক্সপেন্সিভ। সেটার জন্য আলাদা করে কোনো হসপিটাল নেই যেখানে অপারেশন হচ্ছে, আলাদা করে কোনো মেডিকেল স্কিম তৈরি হচ্ছে না। তো এই জায়গাগুলো যখন সে যাচ্ছে এক একটা স্টেপ বাই স্টেপ, প্রথমে এন্ডোক্রিনোলজিস্ট, তারপর মানে সাইকিয়াট্রিস্ট, তারপর এন্ডোক্রিনোলজিস্ট, তারপর হরমোন ট্রিটমেন্ট, তারপর এসআরএস, সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি, যেটা একটা খুব লং প্রসেস, একটা খুব মানে ভীষণ একটা রিস্ক, একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রসেস। সেই জায়গা থেকে তার তো ফিনান্সিয়াল একটা পরিকাঠামো দরকার। সেই জায়গাটা তৈরির জন্য আমরা মুখে অনেক কিছুই বলতে পারি, কিন্তু আমরা যখন এই যে ধর ঘরে বসে আমরা আরাম করে কথা বলছি, এই করছি, যখন আমরা রাস্তায় বেরোবো তখন দেখবো প্রচুর ধুলো, ময়লা, অনেক অনেক বেশি কষ্ট সেই জায়গাটাতে। সেটা মানুষকে বুঝতে হবে সেই জায়গাটা। কথার মধ্যিখানে উম, একটা স্তর তৈরি হলো, যে স্তরটা সত্যিই বোধহয় গেঁথে যাওয়ার মতো, যে একটা স্পেস সত্যিই বোধহয় কাম্য। আমি একদম শেষ ভাগে চলে এসেছি। আমি তোকে জিজ্ঞেস করব সাইকোলজিক্যাল একটা জায়গায়। ধর একটা মানুষ যার মনে হয়েছে সে নিজেকে রূপান্তর করবে, পরিবর্তন করবে, সে ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে, সেই সময়ের মানসিক অনুভূতি, এবং অনেক ক্ষেত্রেই তো আমাদের ডিপ্রেশন চলে আসে, সকলের জীবনেই আসে, স্বাভাবিকভাবে তোদের জীবনেও আসে। সেই সময় ডিপ্রেশনকে কাটিয়ে তুলিস তোরা কি করে? দেখ, ডিপ্রেশন তোর কাটাবার অভিজ্ঞতা, যেটা আমি এই প্রশ্নটা তোকে করবার ইচ্ছে এই কারণেই, যে তোর অভিজ্ঞতা যেটা যারা আমাদের এই কথা বলার আজকের পর্বটা দেখবে, তারা যেটা থেকে কিছু আর্ন করতে পারে ফর দেয়ার মেন্টাল সেক। ডিপ্রেশনের জায়গা কাটাবার প্রচুর জায়গা আছে, প্রচুর স্তর আছে। এবার কে কিরম ভাবে কাটাচ্ছে বা কে কিরম ভাবে জিনিসটা অ্যাকসেপ্ট করছে। দেখ, হাতের 5টা আঙুল কখনো সমান হয় না। আমার নিজস্ব একটা নাচের দল আছে, রুদ্রপলাশ, কম বেশি কলকাতা সবাই জানে। আমরা প্রচুর কাজ করি এলজিবিটি কিউ নিয়ে, এবং ট্রান্সজেন্ডার শিল্পী যারা, সবচেয়ে বড় কথা, ট্রান্সজেন্ডারদের মধ্যে অনেক শিল্পী আছে যারা খুব ভালো ডান্স করে, খুব ভালো গান গায়, খুব ভালো আবৃত্তি শিল্পী, খুব ভালো অ্যাঙ্কারিং করে। তাদের যে প্ল্যাটফর্মটা, সেটা কিন্তু এখনো সাধারণ মানুষ দিতে অনেক বেশি কুণ্ঠাবোধ করে। তো সেইগুলোর জন্যই রুদ্রপলাশ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ স্বচ্ছন্দে সেই ডান্সের জায়গাটা তৈরি করতে পারে, প্রচুর অনুষ্ঠান করতে পারে। আমরা তোর প্রোগ্রামে করেছি, বহুবার অনুষ্ঠান করেছি বহু জায়গায়। কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা, যে আমার ক্ষেত্রে যখন এই মানসিক একটা স্ট্রেসের মধ্যে আমি ছিলাম, তখন আমার ক্ষেত্রে সবচেয়ে বড় সঙ্গী ছিল হচ্ছে রবীন্দ্রনাথ। আমি ভীষণভাবে রবীন্দ্রনাথের মানে কে নিয়ে চলি, এবং রবীন্দ্রনাথের বই বল, রবীন্দ্রনাথের গান বল, যেটা মানে আমার মনে হয় রবীন্দ্রনাথের ইনার দৃষ্টিভঙ্গিটা এত বেশি ছিল যে রবীন্দ্রনাথ
প্রচুর জায়গায় প্রচুর কিছু গান কবিতা যেগুলোর মধ্যে খুব প্রচ্ছন্নভাবে কিন্তু এই রূপান্তরের কথা গল্প বলা আছে। যদি আমি সেটাকেই ভিজুয়ালাইজ করি তাহলে সেইভাবে, এবং রবীন্দ্রনাথকে নিয়ে যদি চর্চা করা হয়, গান বল, আবৃত্তি বল, রবীন্দ্রনাথের সাহিত্য বল, উপন্যাস বল, সবকিছুতেই অনেক বেশি সময় চলে যাবে, অনেক বেশি কিছু মানে নিজেকে অনেক বেশি সেই বলেন একটা জীবন দেবতা, অনেক বেশি ডেডিকেশন এই জায়গাটা চলে যাচ্ছে। স্ট্রেসের সবচেয়ে বড় উপায় তো সেটাই। এবং তারপর হচ্ছে আমার নাচ রবীন্দ্রনাথ এগুলো নিয়েই আমি অনেক বেশি স্ট্রেস কাটিয়েছি, এখনো কাটাই, এখনো মন রবীন্দ্রনাথ খারাপের ক্ষেত্রে সকলেরই মননে এবং ইয়েতে। তো অস্বীকার করার জায়গা নেই যে একটা আহ, খুব সুন্দর রবীন্দ্রনাথের আমি কথা বলতে, যেটা আমাদের সকলের জন্য, যে আমার মনে হয় যে রবীন্দ্রনাথ তখন লিখেছিলেন যে এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর। তো এইটা তো সবার ক্ষেত্রেই এই জায়গাটা ভীষণ রকম ভাবে। আমরা একদম শেষ প্রশ্নে এসেছি। আমরা আজকের আড্ডা এখানে শেষ করব, আবার একদিন মেঘের সঙ্গে জমিয়ে আড্ডা হবে। দেখ, মানে প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে কলকাতা এবং ভারতবর্ষ যদি প্রথম দেখেন, আমার যা অল্প জানা, একজন মানুষ, যে মানুষটা যেরকম তুই বললি ভোটার কার্ড বা আধার কার্ডে মেল লেখা, অথচ তিনি শাড়ি পরছেন, গয়না পরছেন এবং আহ, নিজের কথা বলা বা নিজের গল্প বলার স্কিলকে ইন্টারন্যাশনালি অ্যাক্লেম করাচ্ছেন, সেটা ঋতুপর্ণ ঘোষ। এবং একদম আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ঋতুপর্ণবাবু না থাকলে, ঋতুপর্ণ ঘোষ না থাকলে আহ, জেন্ডার নিয়ে খুব সহজ ভারতবর্ষ করে বলাটা। ভারতবর্ষ তোদেরকে অ্যাক্লেম করতো কিনা, বা যে সময়টায় তোরা অ্যাক্লেমেশন পেলি, আরো হয়তো 50 বছর পিছিয়ে যেতাম আমরা। যেটা উনি ভাঙতে পেরেছেন সে সময় সমস্ত ট্যাবু। আজকের ইন্ডাস্ট্রিতে খুব বেশি থার্ড, মানে তোদের মতো ট্রান্সজেন্ডার কমিউনিটিকে খুব বেশি সামনের সারিতে দেখা যায় না। অথচ আহ, এইরকমই মনন, নারী মনন নিয়ে দীর্ঘ বছর এবং দীর্ঘ সময় ধরে কাজ করে যাওয়া মানুষটা, আমি তোর কাছে জানার বিষয় এটাই যে আজকের এই কাজ না পাওয়া, মানে ধর আমি ক্রিয়েটিভ ফিল্ডসে বলছি, ছবি আঁকা, গান গাওয়া, নাচ করা, অভিনয় করা, মডেলিং করা, বা আরো যত ক্রিয়েটিভ প্রফেশন আছে, এই জায়গাগুলোতে থার্ড জেন্ডারের উপস্থিতির হার এত কম কেন? এবং তোর কি মনে হয় যে কিভাবে এটাকে মানে সলভ আউট করা যেতে পারে এই সমস্যাটাকে? কম কারণ হচ্ছে বললাম মানুষের সচেতনতা কম এবং মানুষ কোথাও একটা ওই ট্যাবুজ নিয়ে রাখে। বাবা, আমি একটা ট্রান্সজেন্ডারকে একটা সিরিয়ালের চরিত্রে দেব, সে তো রাস্তায় গিয়ে ভিক্ষা করে। মানে হিজড়া প্রফেশন আর ট্রান্সজেন্ডার দুটোকে মানুষ এক করে ফেলেছে, এবং সেই একটা ফোবিয়া, যেটাকে আমরা ট্রান্সফোবিয়া বলি, যেরকম হোমোফোবিয়া, হোমোসেক্সুয়ালিটিও এর মধ্যে আছে। তো মানুষ এই ভয়টা, আমি তোকে বলি না, একটা একটা ছেলে, সে তাকে যদি কোনো একটি ট্রান্স মেয়ে সে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এটা সোশ্যাল মিডিয়ার কথা আমি বলছি, সে ছেলেটি 50 বার ভাববে সে মেয়েটিকে অ্যাকসেপ্ট করতে। কিন্তু যখনই অ্যাকসেপ্ট হয়ে গেল, আবার কথা হচ্ছে, তখন সেই ছেলেটি আবার রাত্রেবেলা হয়তো ভিডিও কল করে সেই ট্রান্স মেয়েটিকে বলছে, তুমি একটু ভিডিও কল করো তো, তোমাকে দেখি। অনেক মাঝরাতের মধ্যে এরকম ধরনের কনভারসেশনও চলে। তো এইরকম প্রচুর ব্যাপারগুলো। তো আমাদের ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে কিছু আগে ফিরকি বলে একটা সিরিয়াল হয়েছিল জি বাংলা, সেখানে তো আমরা অনেক ক্ষেত্রেই আওয়াজ উঠিয়েছিলাম যে কেন একটা রূপান্তরকামীকে ওই চরিত্রটা দেওয়া হলো। কারণ প্রচুর রূপান্তরকামী আছে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, কুসুম আছে, সুজি আছে, অনেকেই আছে যারা খুব ভালো অভিনয় করে। তো তাদের আমি নিজেও করেছি বহু জায়গায়, আমি নাটক জগতে বল বা নাচের জগতে, কিন্তু তাদেরকে নিয়ে মেন স্ট্রিমের পাশাপাশি সেই সাহসটা এখনো অব্দি দেখাতে পারে। তার কারণটা হচ্ছে মানুষের ওই ট্যাবুজ, ওই মানসিকতাটাকে চেঞ্জ করা। ওই যে একটা গেঁথে গেছে মানুষের মনে, না আমি বাবা ট্রান্সজেন্ডারকে এনে আমার এই শুটিং স্পটে আমি নিয়ে আসবো, বাকি আর 5 জন কিভাবে নেবে, এবং সবচেয়ে বড় কথা আমার অডিয়েন্স, আমার দর্শক মন্ডলী কিভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে। এখন তো সবকিছু ওই টিআরপির যুগ। তো সেইটা কিন্তু আমার মনে হয় এই ব্যারিয়ারটা খুব ভাঙা দরকার। এটা ভীষণ মানে কাজ পাওয়াটা, যারা বড় বড় ট্রান্সজেন্ডার শিল্পী আছে অনেক, তাদের ক্ষেত্রে তারা খুব খারাপ, খুব মানে সমীচীন অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে সেখানে। আমরা আজকের আড্ডা এখানে শেষ করছি। তবে এটা এমন একটা বিষয়, এটা নিয়ে তো সামান্য একটা আড্ডায় সবটা জমে না। আমরা খুব তাড়াতাড়ি আবার মেঘের সঙ্গে একদিন আড্ডা মারবো। আমরা আরো অনেক অজানা প্রশ্ন এবং আপনাদের করা আরো যে প্রশ্নগুলো আজকে বাকি রয়ে গেল, নিশ্চিত করে পরবর্তী যখন এই কথা বলার একটা পর্ব আপনারা দেখবেন, ততদিনে আমরা ঠিক মেঘকে আর একবার ঠিক পাবো, আমরা এই বিশ্বাস রাখি। দি ইন্ডিয়ান ক্রনিকলস এবং অ্যাক্টিভিউ দুজন পক্ষ থেকে আমাদের এই প্রয়াস, যেখানে আজকে আমরা পেয়েছিলাম মেঘ সায়ন্তনী ঘোষ। অনেক ধন্যবাদ মেঘ তোকে। সকলকে অনেক শুভরাত্রি। ধন্যবাদ। আরো একবার দেখা হবে এরকমই। আমরা আগামী সপ্তাহে আবার আরো একটা নতুনত্ব
এপিসোড আপনাদের সামনে আনবো। আমাদের কথা বলা, আমাদের এই চেষ্টা যে অজানা অনেকগুলো বিষয়, না জানা অনেকগুলো বিষয় যেটা প্রত্যেকদিন আমরা চাক্ষুষ করছি, জানতে চাইছি কিন্তু জানতে পারছি না, এহেন একাধিক বিষয়কে আপনাদের সামনে তুলে ধরা। সকলে ভালো থাকবেন। আরো একবার সবাইকে শুভরাত্রি।